নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরুতে যে খবরের নজর রাখবো, নিম্নচাপ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা এই বাংলায়। শুক্রবার কলকাতা সহ 11 জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। আরো বিস্তারিত জানাবেন সহকর্মী কমলেশ চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, দেখো, আগেই বলেছিলাম যে এই যে জাকিয়ে শীত চলছে, এই জাকিয়ে শীতটা থাকবে না। শীতের সর্বনাশ বলা যায় পৌষের প্রথম সপ্তাহে। তার কারণ একটা নিম্নচাপ এবং একই সময় একটা পশ্চিমী ঝঞ্ঝাও আসছে। ফলে সমুদ্রের দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস কিন্তু তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বাড়বে। কলকাতার তাপমাত্রা এখনো যেটা 13 ডিগ্রি আশপাশে রয়েছে, সেটা বাড়তে বাড়তে 17 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। জেলাতেও তাপমাত্রা বাড়বে এবং তার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস যেটা বলা হয়েছে 20 ডিসেম্বর অর্থাৎ শুক্রবার দিন মেঘলা আকাশ এবং বেশ কিছু জেলায়, বিশেষ করে উত্তরবঙ্গে যদি দেখি দার্জিলিং, কালিম্পং, কলকাতা, এদিকে দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান, এই 11টা জেলায় হালকা বৃষ্টি হওয়ার একটা পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ পৌষে বৃষ্টির হয়তো পৌষ মাস হবে, কিন্তু শীতের সর্বনাশ তাপমাত্রা অনেকটাই আগামী কয়েকদিনে বেড়ে যেতে পারে। আরেকটা জিনিস জানতে চাইবো, কবে থেকে আবার রাজ্যবাসী শীতের যে পরশ, সেই পরশ অনুভূত করতে পারবে? দেখো, এই মুহূর্তের যা পূর্বাভাস, এই নিম্নচাপ যতক্ষণ না পর্যন্ত তামিলনাড়ুতে ভেতরে ঢুকে নিঃশেষ হচ্ছে এবং পশ্চিমী ঝঞ্ঝা সরবে, অর্থাৎ 22-23 তারিখের আগেই, এই আগামী সপ্তাহের শুরু, তার আগেই কিন্তু ঠান্ডা ফেরার সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। শুক্রবার বৃষ্টি হবে, ফলে শনি রোববারও আকাশ মেঘলা বা এরকম থাকবে। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ তোমায় কমলেশ। বাগুইআটিতে প্রমোটারকে মারধরে গ্রেপ্তার এখনো পর্যন্ত 2, কিন্তু কোথায় মূল অভিযুক্ত কাউন্সিলর? 30 লক্ষ টাকা তোলা না দেওয়ায় বন্দুকের বাঁট, লোহার রড দিয়ে মারধরের অভিযোগ প্রমোটারকে। অভিযুক্ত 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এবং তার অনুগামীরা। ধৃতদের বিরুদ্ধে মারধর, খুনের চেষ্টা, অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এখনো পর্যন্ত কাউন্সিলরের 2 জন অনুগামী গ্রেপ্তার হয়েছেন। কিন্তু প্রশ্ন, কোথায় মূল অভিযুক্ত কাউন্সিলর? আর তোলাবাজি নামে এই রক্তাক্ত করা কিভাবে ছাড়পত্র পেয়ে গেল? শাসকের কথায় কথায় সাফাই, কিন্তু এক্ষেত্রে শাসক দল চুপ কেন? শাসক নেতা হয়ে গেলেই কি ছাড় পাওয়া যায়? এত বড় অভিযোগ, এইভাবে মারধর করা হলো, অন ক্যামেরা রক্তাক্ত প্রমোটার সামনে এসে বলছেন সে কথা। কাউন্সিলর কোথায় গা ঢাকা দিলেন? কাউন্সিলরের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেই? কাউন্সিলরকে কি পুলিশও খুঁজে পাচ্ছে না? তোলাবাজির বিরুদ্ধে দলের সুপ্রিম নেত্রীর বক্তব্য কি কাউন্সিলরের কান পর্যন্ত পৌঁছয়নি? নেত্রীর পরামর্শের উল্টো পথে কেন হাঁটছেন কাউন্সিলর? এবার আপনাদের দেখাবো সেই ভাইরাল অডিও এবং ভিডিও কথোপকথন। দেখুন। কাউন্সিলরের সাথে আমি কথা বলেছি, ঠিক আছে? কথা বলে জানান, আমি কথা বলে তুমি ফোন করো। বড় কথা, আমাদেরও তো এখানে পাড়ার কাজে আমরা পাবো না। হ্যাঁ, অবশ্যই তুমি ঢুকাচ্ছ যাকে টাকে না জানিয়ে। কাউন্সিলরের আগে আমরা আছি, কেন আমরা পাড়ার দাও আমাদের বলেছো, জানিস তো? দাদার কাছে গিয়ে বসবো, দাদার সাথে কথা বলো, রেডি করো, ঠিক আছে? আর তো এমনি এমনি হয় না, মালটা তো ফেলতে হবে আমার ছেলেদেরকে দিয়ে। মাল ফেললে হবে নাকি? আর শোনো, তুমি যেটা বলেছো অ্যামাউন্টটা 21 লাখ, কিন্তু আমার পক্ষে অনেক চাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে তুমি করে নাও। এই যে তুমি ওই যে একই কথা হচ্ছে, আমি তুমি করে নাও। আমি যেটুকুনি করা তুমি করে নাও। না, সেটা অন্য সময় হবে, ঠিক আছে? না না না, এরকম না, তুমি একটা পজিটিভলি কথা। আমি নেগেটিভ বলি না, ঠিক আছে? না, পজিটিভ, আজকে পজিটিভটা বলো। 21 লাখ টাকা আমি দিতে পারছি না দাদা, তুমি একটু কম করো, একটু কম করো। আর এবার নজর রাখবো ভাঙড়ের দিকে। ভাঙড়ে ফের প্রকাশ্যে শাসক কন্দল। 2018-য় 25 লক্ষ টাকা দিয়ে প্রধান হয়েছিলেন, এবার বেশি টাকা দিতে না পারায় টিকিট পাননি। এবার বিস্ফোরক অভিযোগ ভাঙড়ের ভোগালী 2 নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোদাস্সের হোসেনের। পঞ্চায়েত সমিতির সদস্য আরাবুল ইসলাম এবং তার পুত্র হাকিমুলের বিরুদ্ধেই তার অভিযোগ। 2023-এ পঞ্চায়েত ভোটে টিকিট না পেয়ে কোণঠাসা হয়ে পড়ে মোদাস্সের। শওকত মোল্লার হাত ধরে ফের রাজনীতির ময়দানে কামব্যাক করেন। এবার প্রকাশ্য মঞ্চ থেকে আরাবুলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান। মোদাস্সের হোসেনের বিস্ফোরক অভিযোগে অস্বস্তিতে শাসক দল। পঞ্চায়েতে দাঁড়াও মাল দাও, প্রধান হওয়া মাল দাও, উপপ্রধান হওয়া মাল দাও। আবার দাঁড়াবার আগে এবারকার টাকার অফারটা অনেকটা বেশি ছিল, আমার দেবার পরিস্থিতি। যদি বললো পঞ্চায়েতে দেবো 50 লাখ, তোর টিকিট ফাইনাল। আর যখন 18 সালে 25 লাখ দিচ্ছি, তখন প্রধানটা ঠিক ছিল।
নেতৃত্ব দিচ্ছি, 16 বছর পঞ্চায়েত চাল দিচ্ছি, আমার মতন লোকের তুমি মাইনাস করে দিচ্ছ। তোমার টাকার সাথে সম্পর্ক, তোমার লোকের সাথে সম্পর্ক নেই। এবছরে আপনি টিকিট পেলেন না কি? মালের রফা কম হয়ে গেল। যে তখন ইয়ে ছিল আরাবুল ছিল, আরাবুল আর আরাবুলির ছেলেলেস, ওটা আরাবুল ইসলাম বলতে পারবে, আর মোদাসের ভাই যে প্রাক্তন প্রধান ভোগালী সেই বলতে পারবে। এ বিষয়ে নো কমেন্টস। সিজিও কমপ্লেক্সের সামনে উত্তেজনা, সরাসরি সেই ছবি দেখাবো এই মুহূর্তে আপনাদের। সিজিও কমপ্লেক্সের সামনে ব্যাপক উত্তেজনা। পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে সিজিও কমপ্লেক্স অভিযান। আরজি করে জুনিয়র ডাক্তারকে খুন করে ধর্ষণের ঘটনায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন হয়ে গিয়েছে। সিবিআই চার্জশিট পেশ করতে না পারায় জামিন হয়ে গেছে। সেই অভিযোগেই সিজিও কমপ্লেক্স অভিযান স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে। স্টুডেন্ট ফ্রন্টের সিজিও অভিযানে উত্তেজনা এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের সামনে, একদম সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন আপনি এই মুহূর্তে TV9 বাংলায়। আরজি করে খুন ধর্ষণের গোটা অভিযোগে সিবিআই চার্জশিট পেশ করতে পারেনি অভিজিৎ মণ্ডল এবং অভিজিতের নামে, সেই সন্দীপ ঘোষের নামে, এবং সেই দাবিতেই কেন তাদের জামিনে মুক্ত করা হয়েছে, কেন সিবিআই চার্জশিট দিতে পারেনি, এই অভিযোগ তুলে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের সামনে চলছে ব্যাপক বিক্ষোভ। সিজিও কমপ্লেক্সের সামনে ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে। স্টুডেন্ট ফ্রন্টের সিজিও অভিযানে উত্তেজনা চরমে। সন্দীপ অভিজিতের জামিনের প্রতিবাদে সিবিআই কেন চার্জশিট দিতে পারেনি সেই অভিযোগে একাধিক দাবিতে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের সামনে চরম উত্তেজনা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্স থেকে সরাসরি রঞ্জিত ধর রয়েছেন। রঞ্জিত, এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের সামনে যে ছবি দেখতে পাচ্ছি, ব্যাপক উত্তেজনা, ঠিক কি অভিযোগ? দেখো, তিলোত্তমা খুন এবং ধর্ষণের ঘটনায় যে সিবিআই তাদের অর্থাৎ স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে তারা কিন্তু সিজিও কমপ্লেক্সে অভিযান চালিয়েছে এবং অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে যে তিলোত্তমা খুন এবং ধর্ষণের ঘটনায় সিবিআই যে চার্জশিট পেশ করতে পারেনি, যার ফলে কিন্তু সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন হয় এবং সেই দাবি রেখে তারা কিন্তু সিজিও কমপ্লেক্সে অভিযান করে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ সিজিও কমপ্লেক্সের সামনে নিশ্চিত নিরাপত্তা বলয় ঘেরাটোপে রয়েছে এবং যখন স্টুডেন্ট ফ্রন্টের কর্মীরা, যখন ছাত্ররা যখন আসে এখানে, পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়। অবশেষে কিন্তু স্টুডেন্ট ফ্রন্টের যে সকল ছাত্ররা এসেছিল তাদেরকে কিন্তু ইতিমধ্যেই আটক করে নিয়ে যাওয়া হয়েছে বিধাননগর কমিশনারেটের বিভিন্ন থানা, অর্থাৎ উত্তর থানায় এবং পূর্ব থানায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি খানিকটা হলেও স্বাভাবিক। নজর রাখো পরিস্থিতির উপরে। নজর রাখবো পরের খবরে। আবাস যোজনার তালিকায় অযোগ্যদের নাম বাদ পড়ছেন যোগ্যরা। লিস্ট প্রকাশিত হতেই ব্যাপক ক্ষোভ মুর্শিদাবাদের বেলডাঙ্গা 13টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের। সার্ভের পর লিস্ট থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ। কুঁড়ে ঘর থাকা সত্ত্বেও মেলেনি আবাস যোজনার ঘর। নাম বাদ পড়ার কারণ খতিয়ে দেখার আবেদন বিডিওকে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি তার আগে লিস্টে নাম ছিল? হ্যাঁ, লিস্টে নাম। আপনার এখন কি বাড়ি? আমার টাইলের ঘর, ছোট করে সেই ছবি ফবি দেখালেন ভিডিও স্যারকে? হ্যাঁ, ভিডিওতে দেখালেন। নাম ছিল না, নামটা কাটা গেছে, তাই আমি আবেদন করতে এসেছি অফিসে, জমা দিয়ে এলাম। প্রভিশনাল লিস্ট বেরিয়েছে, এর বেসিসে আমাদের ক্লেমস অ্যান্ড অবজেকশন জমা নেওয়া চলছে। আজকেই তার শেষ দিন। এতে করে আমাদের কিছু ক্লেমস অ্যান্ড অবজেকশন পেয়েছি। আমরা ইনকোয়ারি করে দেখছি, এগুলো আমরা যে অভিযোগগুলো পাচ্ছি এগুলো আমরা নতুন করে আবার ইনকোয়ারি করিয়ে দেবো। মানুষের কাছ থেকে 30% টাকা নিয়ে 20% টাকা নিয়ে নামগুলোকে ঢোকানো হয়েছে, তারপরে 50% নাম বাদ যাচ্ছে। তাহলে প্রথম থেকে তাহলে দুর্নীতিতে ভরা ছিল এই লিস্টটা। তার মানে যারা ঢুকিয়েছিল তারা দুর্নীতি করেছিল। এখন নাম বাদ দিচ্ছে সরকার, এখন হঠাৎ করে তারা সারদামণি হয়ে যাচ্ছে, মানে এখানকার বাংলার মুখ্যমন্ত্রী। তাহলে তো হবে না। আবাসের সার্ভে নিয়ে বিতর্কের পর
নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সেই তথ্যে উল্লেখ 50%-রও বেশি নাম বাদ গিয়েছে আবাস তালিকায়, আর সেখানে বঞ্চিত হয়েছেন যারা যোগ্য প্রাপ্তি ছিল, যাদের মাটির ঘর রয়েছে, আদতে তার যারা যোগ্য উপভোক্তা ছিল, সেখানে নাম রয়েছে অযোগ্যদের। আর তাই নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে এলাকার মানুষজন, আর শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। কোন জাদু বলে যারা অযোগ্য তাদের লিস্টে নাম রয়েছে, আর কোন জাদু বলে যারা যোগ্য তাদের নাম বাদ গিয়েছে? যারা আসল যোগ্য তাদের নাম কেন বাদ দেওয়া হলো, আর আবাস লিস্টে 50%ই বা কেন বাদ দেওয়া হলো? সেই সব প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। নজর রাখবে এই মুহূর্তে একটি বড় খবরের দিকে। পৌষ সংক্রান্তির পরই তৃণমূলে বড় সড় রদবদল। সাংগঠনিক রদবদল হবে একাধিক জেলায়। মন্ত্রিসভা রদবদলও হবে ওই একই সময়। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে 15 থেকে 23 জানুয়ারির মধ্যে রদবদল প্রক্রিয়া সম্পন্ন হবে তৃণমূলে। রদবদলের জন্য তালিকা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দলে এখন প্রবীণদের প্রাধান্য। সমন্বয়ের রাস্তায় কি হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়? পৌষ সংক্রান্তি পেরোলেই বড় সড় ঘোষণা তৃণমূল কংগ্রেস দলে। যেটুকু জানা যাচ্ছে যে আগামী 15 থেকে 23-এর মধ্যেই নতুন রদবদলের তালিকা প্রকাশিত হতে চলেছে তৃণমূল কংগ্রেস দলে, এবং একই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাতেও রদবদল হবে। এই রদবদল, এই দলে রদবদল কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত যে তালিকা তা মেনেই হবে, নাকি প্রবীণদের পরামর্শ মেনে হবে, নাকি নবীন প্রবীণ দুই দিকে সমন্বয় সাধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? মাঝামাঝি রাস্তা নিয়ে পারফরম্যান্স এবং আনুগত্য দুটিকেই গুরুত্ব দিয়ে এগোবেন এই রদবদলের বিষয়ে? তা নিয়ে নিশ্চয়ই সবার নজর রয়েছে এই জানুয়ারি মাসের দিকে। নতুন বছরের একেবারে 15 থেকে 23-এর মধ্যেই এই বড় সড় রদবদল হতে চলেছে তৃণমূল কংগ্রেস দলে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায়। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। আর এবার নজর রাখবো এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজের দিকে। শহর কলকাতায় বিদেশি মহিলা শ্লীলতাহানির অভিযোগ। থাইল্যান্ডের বাসিন্দা, বছর 40-এর মহিলা কর্মসূত্রে সুকান্তনগরে থাকতেন। গতকাল রাত 11টা নাগাদ পিকনিক গার্ডেন থেকে অ্যাপ বাইক বুক করেছিলেন। অভিযোগ, গন্তব্যে পৌঁছানোর পর ভাড়া মিটিয়ে নিজের ঘরে চলে যান ওই মহিলা। পরে ফের ভাড়া চাইতে মহিলার ঘরে শটান ঢুকে পড়ে অ্যাপ বাইক চালক। সেই সময় চালকের সঙ্গে তার বচসা বাঁধে অশালীন মন্তব্য করার অভিযোগ এনেছেন ওই বিদেশি মহিলা। নরেন্দ্রপুর থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসএফআই এর আন্দুল কলেজ চলো কর্মসূচিতে উত্তেজনা। কলেজের গেটে বিক্ষোভ, ধস্তাধস্তিতে উত্তপ্ত পরিস্থিতি। সাঁকরাইল থানায় প্রচুর পুলিশ মোতায়েন ঘটনাস্থলে। ছাত্র সংসদ নির্বাচন, কোর্সের খরচ কমানো, র্যাগিং মুক্ত সহ একাধিক দাবিতে মিছিল করে এসএফআই। আর তখন এই পরিস্থিতির সৃষ্টি হয়, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ঘটনাস্থলে ইতিমধ্যেই সাঁকরাইল থানায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্র সংসদ নির্বাচন, কোর্সের খরচ কমানো, র্যাগিং মুক্ত ক্যাম্পাস, একাধিক দাবিতে মিছিল করে এসএফআই। নজর রাখবো পরের খবরে। সিবিআই মামলায় অস্বস্তি বহাল রইল সুজয় কৃষ্ণ ভদ্রর। আগাম জামিনের না কলকাতা হাইকোর্টের। বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ খারিজ কালীঘাটের কাকুর জামিন মামলা। বিচারপতির প্রশ্ন, সিবিআই যদি গ্রেপ্তার করে তাহলে কেন হেফাজতে রাখা হয়নি? যদি গ্রেপ্তার হয় তাহলে জামিন পাওয়ার অধিকার থাকবে। মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। সিবিআই এর আইনজীবী সওয়াল, হাসপাতালে ছিলেন বলে গ্রেপ্তার করা যায়নি। যে কোনো মুহূর্তে তাকে নিজেদের হেফাজতে নিতে পারি, তাই এই আগাম জামিনের মামলা গ্রহণযোগ্য নয়। সুজয় কৃষ্ণ আইনজীবী জানান, যেহেতু প্রোডাকশন ওয়ারেন্ট এখনো কার্যকরী হয়নি, তাই আগাম জামিনের আবেদন করা যায়। সিবিআই এর নয়া মামলায় তাকে যুক্ত করার পরেই আগাম জামিন চেয়ে আদালতে দ্বারস্থ হন সুজয় কৃষ্ণ ভদ্র। 1.5 বছর ধরে জেলে রয়েছেন কালীঘাটের কাকু।